আচ্ছা, ইস্ট বেঙ্গলে কিন্তু বেশ কিছু ভালো প্ল্যানিং চলছে। আই হোপ প্রত্যেকেই আস্তে আস্তে ক্লিয়ার হয়ে যাচ্ছে যে ইস্ট বেঙ্গল আপকামিং সিজনে বেশ কিছু বোল্ড ডিসিশন নিতে চলেছে, এবং অবশ্যই কোচ অস্কার ব্রুজো তিনি ফাইনাল ডিসিশন ডেফিনেটলি নেবেন প্লেয়ার ফাইনাল সিগনেচারের সময়। কিন্তু তিনি যে লিস্ট তুলে ধরে দিয়েছেন ম্যানেজমেন্টের হাতে, সেইগুলো থেকেই আপাতত প্লেয়ারদের সাথে কিন্তু কথাবার্তা চলছে। কিছু নাম বাইরে এসেছে, কিছু নাম এখনো অবধি বাইরে আসতে বাকি রয়েছে। বিদেশি প্লেয়ারদের ক্ষেত্রে আমি ছোট্ট একটা বিষয় প্রথমে ডিসকাস করে দেবো। সেটা হচ্ছে অস্কার ব্রুজো তিনি যেটা চেয়েছেন যে টোটাল বিদেশি প্লেয়ারের যে সেটটা রয়েছে সেটাকে পুরোপুরি ছাঁটাই করে দিতে। পরিষ্কারভাবে তিনজন মাত্র বিদেশি প্লেয়ারের সাথে লং টার্মে কন্ট্রাক্ট এক্সটেন্ড হয়েছিল। একজন প্লেয়ার গত সিজনে এসেছিল এবং তার সাথেও বড় কন্ট্রাক্ট রয়েছে। অর্থাৎ চারজন প্লেয়ারের সাথে বলা চলে যে 2025-26-এ কন্ট্রাক্ট রয়েছে। এবার এই চারজনের মধ্যে থেকে যদি চারজনকেই ছেড়ে দিতে হয়, তাহলে ইস্টবেঙ্গলের কিন্তু একটা ভালো রকমের লস হবে। তাদেরকে যে কম্পেনসেশন দিতে হবে বা যে স্যালারিটা মেনলি তাদেরকে গোটা সিজনের দিতে হবে, সেটা কিন্তু হিউজ। এবার সেই জন্য ইস্টবেঙ্গলের তরফ থেকে দুটো রাস্তা চেষ্টা করা হচ্ছে। নাম্বার ওয়ান, হিজাজি মায়ের যে ইঞ্জুরি গ্রাউন্ড রয়েছে সেই ইঞ্জুরি গ্রাউন্ডে তার সাথে কন্ট্রাক্ট মিউচুয়ালি টার্মিনেট করে নেওয়া। নাম্বার টু, মাদি তালালের ব্যাপারটা কোচের সাথে বসে ফাইনালাইজ করা যে মাদি তালালকে রাখা হোক, যেহেতু সেই প্লেয়ারটার মধ্যে একটা ভালো ধরনের কোয়ালিটি সবাই দেখতে পেয়েছে এবং ফ্যানেদেরও একটা ডিমান্ড রয়েছে মাদি তালালকে রাখা হোক। থার্ড হচ্ছে সাউল ক্রেসপো, তার জন্য বেশ কিছু ক্লাবের সাথে ইস্টবেঙ্গল কথাবার্তা বলেছে। যদি অল্প অ্যামাউন্টের বিনিময়েও তাকে কেউ নিতে চায়, সেটা ইস্টবেঙ্গল ছেড়ে দেবে, অসুবিধা হওয়ার কথা নেই। ফোর্থ হচ্ছে দিমিত্রিয়স ডিয়ামন্টাগোস, তাকেও কিন্তু অফলোড করার একটা প্ল্যানিং হচ্ছে। আইএসএল থেকে যদি কোনো অফার আসে, ইস্টবেঙ্গল কিন্তু সেই অফারকে অ্যাকসেপ্ট করবে। আর দ্বিতীয় রাস্তা হচ্ছে যে সরাসরি সবার সাথে কথা বলে কোচের যে ফাইনাল ডিসিশনটাই হচ্ছে যে সবাইকে ছেড়ে দাও, আমি ছজন নতুন বিদেশি প্লেয়ার দেখতে চাইছি এবং আমার মতো করে আমি স্কোয়াডটাকে ডেভেলপ করতে চাইছি, সেটাকে হয়তো ফাইনালি করা হবে। এবং সেখানে আমরা দেখব যে এই চারজন যাদের কন্ট্রাক্ট রয়েছে তাদের সবাইকে ছেড়ে দেওয়া হলো এবং নতুন ছজন প্লেয়ার ইস্টবেঙ্গল বিদেশি প্লেয়ার নিয়ে এলো। দুটো রাস্তায় খোলা রয়েছে। ম্যানেজমেন্ট কোনটা ফাইনালি ডিসাইড করবে সেটা আগামী কয়েক সপ্তাহের মধ্যে ক্লিয়ার হবে। খুব তাড়াতাড়ি কিন্তু ক্লিয়ার হবে না। আর ইন দ্য মেন টাইম আমরা জানি যে মিগুয়েল ফিগুয়েরো অলরেডি ইস্ট বেঙ্গলে আসছে, তার বিষয়টা চূড়ান্ত হয়ে গেছে। তার পাশাপাশি আশরর গফুরভ, তাকেও কিন্তু অস্কার ব্রুজো নিয়ে আসতে চান। তো এই দুটো প্লেয়ার আপাতত ঠিক আছে হয়েছে, এবং তার পাশাপাশি উইঙ্গার, ফরওয়ার্ড আর ডিফেন্ডার সবকিছু নিয়েই প্ল্যানিং চলছে। ডিপেন্ড করছে এই চারজন প্লেয়ারের ভবিষ্যৎ কি হবে ইস্ট বেঙ্গলে তার উপরে। ডোমেস্টিক প্লেয়ারদের দিকে যদি একবার তাকাই, তাহলে প্রচুর নাম শোনা যাচ্ছে, কিন্তু রিসেন্ট যে ডেভেলপমেন্টের কথা সবাই বলছে সেটা হচ্ছে যে একদিক থেকে বিক্রম প্রতাপ সিংকে যদি মুম্বাই সিটি এফসি থেকে নিয়ে আসতে হয়, তাহলে এই দিক থেকে পিভি বিষ্ণু তাকে কিন্তু ছাড়তে হবে। এই দুটো প্লেয়ারের মধ্যে একটা সোয়াপ ডিল হবে, এবং সোয়াপ ডিলের পরেও ইস্টবেঙ্গলকে বিক্রম প্রতাপের জন্য একটা ট্রান্সফার ফি দিতে হবে। এবার এখানে অনেকে বলবে যে দুজন ইয়াং প্লেয়ার, এই দুজনের সোয়াপ ডিল হলেই ব্যাপারটা মিটে যায়, বিক্রম প্রতাপের জন্য কেন সেই ডিমান্ড থাকবে? তার দুটো মেন রিজন। এক হচ্ছে বিক্রম প্রতাপ অলরেডি মুম্বাই সিটি এফসি সেট আপে থাকা প্লেয়ার, ইউথ টিম থেকে তার ট্রেনিং হয়ে সবকিছু হয়ে উঠে এসেছে, তো একটা ফি তো তারা রিসিভ করবে। এই যে ট্রেনিং কম্পেনসেশন নিয়ে কথা হয়, এটা একটা হিডেন ফি, ন্যাচারালি বাইরে খুব একটা পাবলিশ হয় না, কিন্তু ক্লাবগুলো পায়। আর দ্বিতীয় ব্যাপার হচ্ছে যে অলরেডি বিক্রম প্রতাপ কিন্তু এস্টাবলিশড একজন প্লেয়ার, অলরেডি টিমকে সাকসেস দেওয়া প্লেয়ার, টিমের হয়ে ট্রফি জেতা প্লেয়ার, এবং অবশ্যই ন্যাশনাল টিমে কল পাওয়া প্লেয়ার। তো প্লেয়ার অলরেডি কিন্তু নিজেকে তৈরি করে ফেলেছে, এবং তার যে আস্কিং ফিটা রয়েছে সেটা এতটাই বেশি যে ইস্টবেঙ্গল এই ক্ষেত্রে একটা অল্টারনেটিভ অপশন হিসেবে বিষ্ণুকে সেখানে দিতে চাইছে, যাতে সেই যে আস্কিং ফিটা রয়েছে সেটা নেমে আসে এবং একটা মিনিমাম অ্যামাউন্ট অফ ট্রান্সফার ফি দিয়ে বিক্রম প্রতাপকে নিয়ে আসতে পারে। বিক্রম প্রতাপ অনেক বেশি করে ইস্টবেঙ্গলের জন্য প্রয়োজন, কারণ রাইট উইং এ সেই অর্থে ইস্টবেঙ্গলে ভালো প্লেয়ার নেই। তো সেখানে বিক্রম প্রতাপকে পুট করতে পারলে কিন্তু ইস্টবেঙ্গলের সমস্যা মিটবে, এবং অস্কার ব্রুজনের চাহিদা অনুযায়ী এই প্লেয়ারের সাথে কিন্তু ইস্টবেঙ্গল প্রায় ভালো জায়গাতে কথাবার্তা নিয়ে গেছে। কিন্তু যে প্লেয়ারকে নিয়ে আগামী দিনে কোথাও এই মুম্বাইয়ের সাথে ইস্টবেঙ্গলের একটা ট্যাসেল চলবে, একটা কোথাও ভালো নেগোসিয়েশন চলবে এই প্লেয়ারকে সিগনেচার করানোর জন্য পাঞ্জাবের সাথে, সেই প্লেয়ার হচ্ছে নিখিল প্রভু। প্রভু কোথায় যাবে? কারণ নিখিল প্রভু লাস্ট কয়েক সিজনে বেশ কিছু টিম বদলেছে, কিন্তু গত সিজনে তার এই পারফরমেন্স, 2024-25 সিজনে এই পারফরমেন্স, আর এটাকে লাস্ট সিজন বলেই বলছি আমি, যে এখনো অব্দি সিজন অফিসিয়াল বাকি রয়েছে, কিন্তু যেহেতু আমাদের এখানে টুর্নামেন্ট গুলো সব শেষ, তো সেটাকে লাস্ট সিজনই বলা চলে। এই 2024-25-এ নিখিল প্রভুর যে পারফরমেন্স, সেটা কিন্তু কোথাও বিভিন্ন ক্লাবকে অলরেডি ক্যাচ করেছে।
এবং গত বছর কেরালার তরফ থেকে একটা ভালো অফার ওর জন্য ছিল, প্রায় 80 লাখ টাকার মতো ট্রান্সফার ফি কেরালা অফার করেছিল পাঞ্জাবকে। পাঞ্জাব দিতে চায়নি, কারণ পাঞ্জাব দেখেছিল নাম্বার ওয়ান এই প্লেয়ারটাকে আমার দরকার রয়েছে, ভার্সেটাইল একজন প্লেয়ার যে ডিফেন্ডার এবং ডিফেন্সিভ মিডফিল্ডার দুটো রোলেই খেলতে পারে। নাম্বার টু একজন লিডার মেটেরিয়াল, টিমের একজন সিনিয়র প্লেয়ার হিসাবে, একজন ক্যাপ্টেন হিসাবে তাকে কোথাও টিম বিভিন্ন সময় প্রজেক্ট করতে পারবে। এবং অবশ্যই যদি তার এই সিজনটা ভালো যায়, তাহলে একটা বাজি রাখা যাবে যে পরবর্তী সময়ে তাকে কিন্তু ভালো প্রাইসে ছাড়তে পারবে। সেই কারণে তখন কেরালার অফারটাকে পাঞ্জাব কিন্তু একদমই অ্যাকসেপ্ট করেনি। কিন্তু এই সিজনে দেখা যাচ্ছে যে নিখিল প্রভুর জন্য এত পরিমাণে এনকোয়ারি পাঞ্জাবের কাছে গেছে, এবং মোটামুটি পাঞ্জাবও যে আস্কিং ফিটা রেখেছে সেটাও শোনা যাচ্ছে প্রায় 1.5 কোটির ওপরে। তো সেই কারণে কোথাও ক্লাবগুলো কিন্তু ডেফিনেটলি নেগোসিয়েট করবে। এবং ইস্ট বেঙ্গলে যদি বলি তাহলে ডিমান্ড হাই, ইস্ট বেঙ্গলে এই ধরনের একজন ডিফেন্সিভ মিডফিল্ডার লাগবে যে ওই জোনটাকে ভীষণ ভালোভাবে অপারেট করতে পারবে। জিকসন রয়েছে ঠিক কথা, কিন্তু জিকসনের থেকে আরো আপগ্রেডেড প্লেয়ার ইস্টবেঙ্গল এই ক্ষেত্রে খুঁজছে। দ্বিতীয় হচ্ছে যে যদি লালচুংডুঙ্গাকে ফাইনালি ছেড়ে দেওয়া হয়, তাহলে কিন্তু ডিফেন্ডার হিসেবে যে আনোয়ার আলী কখনো হয়তো কোনো ম্যাচ মিস করলো, সেই ক্ষেত্রে নিখিল প্রভুকে ইউজ করা যাবে। নিখিল প্রভু দুটো পজিশনে ভালো খেলতে পারে, তার একটা ভালো কেরিয়ার গ্রাফ রয়েছে দুটো পজিশনে খেলার। তো ইস্টবেঙ্গলের ক্ষেত্রে ডিমান্ডটা খুব ক্লিয়ার। আর যদি মুম্বাইয়ের ক্ষেত্রে দেখি, তাহলে অবশ্যই আপুইয়া বেরিয়ে যাওয়ার পর নিখিল প্রভুকে ভীষণভাবে দরকার। কারণ আপুইয়া চলে যাওয়ার পর লাস্ট সিজন আমরা দেখলাম যে আপুইয়া যে রোলটা নিত, সেই রোলটা কিন্তু মুম্বাই সিটি এফসিতে কেউ নিতে পারছে না। সেটা বিদেশি প্লেয়ার দিয়ে ট্রাই করা হয়েছে, সেটা জয়েস রানেকে দিয়ে ট্রাই করা হয়েছে, কিন্তু হচ্ছে না। তো সেখানে নিখিল প্রভু কিন্তু ভালোভাবে ফিট করবে। এবং মেহতাব সিং, যার এই মুহূর্তে এক্সিটটা প্রায় পাকা, তার ডেস্টিনেশন হতে পারে বেরিয়ে গেলে মোহনবাগান, তাহলে সেখানে নিখিল প্রভু আসা মানে সেই একইভাবে ডিফেন্সিভ মিডফিল্ডের পাশাপাশি যদি দরকার পড়ে অ্যাজ আ সেন্টার ব্যাকও কিন্তু নিখিল প্রভু খেলতে পারবে। কারণ যদি আরো একজন ডিফেন্সিভ মিডফিল্ডারকে এই ক্ষেত্রে মুম্বাই সিটি এফসি তুলে নেয় মার্কেট থেকে, টার্গেটেড কিছু রয়েছে, আই লিগ থেকে কিছু প্রমিসিং প্লেয়ারকে টার্গেট করেছে, নর্থ ইস্ট থেকে একজন প্লেয়ারকে টার্গেট করা হয়েছে, ডেভেলপ করলে পরে সেটা নিয়ে কথা বলা যাবে। তাহলে কোথাও কিন্তু মুম্বাইয়ের যে ডাইনামিক্সটা রয়েছে সেটা চেঞ্জ হবে। আর মুম্বাইও কিন্তু এইবারে গোটা টিমটাকে রিবিল্ড করতে চাইছে, ইস্টবেঙ্গলও ঠিক যেরকম রিবিল্ড করতে চাইছে। এবার দেখা যাক ফাইনালি প্রভু কোথায় নিজের পরবর্তী সিজনের জার্নি নিয়ে যায়, এবং তার পাশাপাশি আরো কোনো ক্লাব ইন ফিউচার ইন্টারেস্টেড হয় কিনা সেটাও দেখার বিষয় হবে। তবে এখন যদি বর্তমান পরিস্থিতি দেখা হয়, তাহলে আমার মনে হয় যে দুটো টিম কিন্তু সমানভাবে এগোচ্ছে, দুটো টিমের ডিমান্ড সেম লেভেলে রয়েছে, দুটো টিমেরও যে নেগোসিয়েটাররা রয়েছে তারা কিন্তু ব্যাপারটাকে খুব ভালোভাবে নেগোসিয়েট করবে পাঞ্জাবের তরফ থেকে সমস্ত ধরনের গ্রিন সিগন্যাল এসে যাওয়ার পর। আমার মনে হয় যে এই নিখিল প্রভুকে নিয়ে এখন আপাতত আমার মনে হচ্ছে যে মুম্বাই বা ইস্টবেঙ্গল তারা যতটা ডেসপারেট, আগামী দিনে আরো একটা দুটো ক্লাব তারা আসতে পারে। ইটস মাই গেস, তো দেখা যাক কি হয়। তবে অবশ্যই যদি ফাইটটা মুম্বাই আর ইস্টবেঙ্গলের মধ্যে থাকে, তাহলে আমার মনে হয় যে সেটা অনেক বেটার হবে দুটো টিমের কারো একটা সেই ফাইটটা জেতার জন্য। লেটস সি কি হয়। তো ইস্টবেঙ্গলের ক্ষেত্রে আমি এটা বলেই শেষ করব যে ডেফিনেটলি একটা প্ল্যানিং তো চলছে, পুরো টিমটাকে একটা রিসেপ দেওয়ার, বা কোচ অস্কার ব্রুজো তার একটা কোথাও নিজের প্ল্যানিং ওয়াইজ পুরো সিস্টেমটাকে এগিয়ে নিয়ে যাওয়ার। কিন্তু এটাও ঠিক যে মার্কেটে বিভিন্ন জায়গাতে লেখালেখি হচ্ছে এজেন্ট রাজ বা এই সমস্ত কিছু নিয়ে। তো জানি না হঠাৎ করে এই জিনিসটা আইএসএল এর জমানাতেই নতুন করে এলো। আমরা তো অনেক দিন ধরেই জানি যে ওভারঅল ইন্ডিয়ান ফুটবলে আই লিগের সময় থেকে বা আইএসএল এর মিড টাইমটা থেকে এজেন্ট রাজ ইন্ডিয়ান ফুটবলে খুব ভালোভাবেই রয়েছে। তবে হ্যাঁ, কে কতটা তার জন্য সাফার করে আর কে তার জন্য কতটা বেনিফিট করে সিরিয়াসলি জানি না। কিন্তু আমি দেখলাম যে যে আর্টিকেলটা আমি পড়লাম, সেখানে লাস্ট লাইনে লেখা রয়েছে যে এজেন্ট রাজের জন্য মোহনবাগান পারে কিন্তু ইস্টবেঙ্গল পারে না। তো ইস্টবেঙ্গল কেন পারে না, যে শুধুমাত্র এজেন্ট রাজের জন্য না, সেখানে আরো বিভিন্ন ফ্যাক্টর রয়েছে, সেটাও ভাবা দরকার। সবসময় শুধু মোহনবাগান ফোবিয়া দিয়ে তো হবে না। কারণ আমরা দেখেছি এফসি গোয়া তারা ট্রফি জিতেছে, তারা সাকসেস পেয়েছে, তাহলে তারা এজেন্ট রাজের নিশ্চয়ই শিকার নয়। মুম্বাই সিটি এফসি রেগুলার বেসিস সাকসেস পেয়েছে, তারা এজেন্ট রাজের শিকার নয়। জামশেদপুর এফসি একটা মিডিওকর স্কোয়াড নিয়ে সাকসেস পেয়েছে, তারাও ডেফিনেটলি এজেন্ট রাজের শিকার নয়। তাহলে এজেন্ট রাজের শিকারটা সবসময় ইস্টবেঙ্গলই কেন হয়, তার পেছনে আর কি কি ফ্যাক্টর রয়েছে সেটা আমার মনে হয় যে খতিয়ে দেখা দরকার রয়েছে। একটা সিঙ্গেল লাইনে মোহনবাগান পারে আর ইস্টবেঙ্গল পারে না, এটা বলে দিয়ে আমার মনে হয় যে একটা সার্টেন সেকশন অফ ফ্যান্সকে হয়তো খুশি করা যায়, কিন্তু ওভারঅল যে একটা কি বলবো গ্রাফের ডাউনফল হয়েছে, সেটাকে কখনোই কিন্তু বাইপাস করা যায় না। এটা যারা মোটামুটি রিসার্চ করছেন বা লিখছেন, তাদের আরো একটু ডিপলি রিসার্চ করা দরকার, আরো একটু ডিপলি বিভিন্ন মানুষের সাথে কথা বলা দরকার রয়েছে। দ্যাটস ইট, আর কিছু এর বেশি বলার নেই। দেখা যাক ফাইনালি ইস্ট বেঙ্গলের আপকামিং সিজনের স্কোয়াড কিরকম হয়, কতটা ওয়েল ব্যালেন্সড স্কোয়াড অস্কার ব্রুজো তিনি তৈরি করতে পারেন। গুড উইসেস থাকলে এই ভিডিওটা এই অবধি, ভালো লাগলে লাইক করো, শেয়ার করো, অবশ্যই তোমাদের ওপিনিয়নগুলো কমেন্ট করে জানাতে থাকো। দেখা হবে পরের ভিডিওতে, টিল দেন সাবস্ক্রাইব দ্য চ্যানেল। থ্যাংক ইউ অ্যান্ড গুড বাই।